ক্লাস করাতে করাতে চোখা গেছে ক্লাস করাতে করাতে না পড়ালেখা শুনে অনেক ঘুরে আসি পড়ালেখা শুরু করবো আচ্ছা শুনেন আমরা এটা আচ্ছা শুনেন গত ক্লাস হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় বছরের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম ষষ্ঠ অধ্যায় শেষও করছিলাম ঠিক আছে আজকে হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় বছর অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব তো অষ্টম অধ্যায় থেকে যদি বলি প্রত্যেকটা বছর আমার একটা অথবা দুইটা করে মাস প্রশ্ন আসবে একটা প্রশ্ন তো 100% আসবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুইটা করে প্রশ্ন আসবে বইয়ে নাই কোথায় বই যাদের কাছে নাই তারা একটু শীট নেন আগামী ক্লাস আজকে আমরা এই অধ্যায় শেষ করে ফেলবো ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব সপ্তম অধ্যায়ে কিন্তু কোনো শীট দিব না আগেই বলেছি সপ্তম অধ্যায়ে কোনো শীট দিব না তো এখানে আছে ওই কিসে মাথা করে পড়ে যাইও না হ্যাঁ বলো কি প্রশ্ন ছিল বলো বলো যখন কম আবেদন আসে আমি পারবো কিন্তু 10টা হ্যাঁ অবলেখক 2000 টাকা নিজে ক্রয় করে ফেলবে না আর অবলেখকের কমিশন আছে আছে থাকলে অবশ্যই কিনবে অবলেখক ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট অবহারে করলে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এ শুরু হয়ে গেছে এত কথা দেখেন এই কথা বন্ধ করেন হ্যাঁ নেক্সট সপ্তম অধ্যায় নেক্সট বলতে সপ্তম অধ্যায় তো পরের ক্লাসে করব হ্যালো হ্যালো হ্যাঁ ক্লাসে হ্যাঁ লাইভে আসি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা শুনেন যেটা বলতেছিলাম এই কথা বন্ধ করেন পোলা ফাইন্যান্সে কয়েকজন কথা বলতেছে ওই মতো করে মাছের বাজার না অন্যান্য বেলায় তো ফুল ফিল আপ থাকলে ওরকম করে কথা হয় না দেখেন অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এখন আগে আপনাকে জানতে হবে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি করার জন্য মজুদ পণ্য জিনিসটা কি একটু বলেন তো মজুদ পণ্য বলতে আপনারা কি বুঝে থাকেন বিক্রয় করার পরে যে সমস্ত পণ্যগুলো থেকে থাকে কোন সমস্ত পণ্যগুলো থাকে পণ্যগুলো কোথায় থাকে গুদামে থাকে তাহলে আমাকে গুদাম সম্পর্কে জানতে হবে গুদাম চিনেন না এরকম কেউ আছেন গুদাম চিনেন না মোটামুটি 4টার দিকে যাদের যাওয়া হয় তারা গুদাম চিনে আর যারা চিনেন না তাদের জন্য যদি বলি গুদাম মানে একটা রুম একটা ঘর আর কোনো কিছু না ওই ঘরের মধ্যে আমি যে সমস্ত পণ্যগুলো কিনবো বিভিন্ন জায়গাতে ওগুলো কালেক্ট করে কিনে এনে ওখানের মধ্যে স্টক রেখে দিই জমায় রেখে দিছি ওখান থেকে আস্তে আস্তে কি করবো আমরা বিক্রয় করা শুরু করবো ওটাই হচ্ছে আমার জন্য গুদাম ঘর তাহলে এখন আসেন কারবার প্রতিষ্ঠানের সম্পত্তির উল্লেখযোগ্য অংশ হচ্ছে মজুদ পণ্য প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যকলাপ ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় যে পরিমাণ ক্রয়কৃত পণ্য কোন নির্দিষ্ট তারিখে অবিকৃত অবস্থায় গুদামে পাওয়া যায় তাকে কি বলা হয় মজুদ পণ্য বলে কাম্য বা সর্বনিম্ন মজুদ স্তরের তুলনায় মজুদ পণ্য হ্রাস পেলে ক্রেতা বা খরিদ্দার হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকে এতে মুনাফা হ্রাস পেতে পারে লাইনটা একটু বোঝার চেষ্টা করেন কাম্য মজুদ যে কথা সর্বনিম্ন মজুদ সেম কথা আমাদের সবার বাসার নিচে দেখবেন বা বাসার আশেপাশে নিচে আশেপাশে করে দেখবেন একটা মুদি দোকান থাকে না ওই মুদি দোকানের মধ্যে চালও বিক্রি করে ওখানে কি আপনার একদম পাইকারি ব্যবসার মতো চাল বিক্রি করে আমি যদি বলি ওখানে এক মাসে সর্বোচ্চ কয় বস্তা চাল বিক্রি হতে পারে 10 বস্তা আমি ধরে নিলাম এক মাসে কত বস্তা চাল বিক্রি হচ্ছে 10 বস্তা এমনি অনুমান করে ধরে নিলাম আর কি এখন হ্যাঁ এতগুলো হবে না ধরে নিলাম 10 বস্তা সে চাল বিক্রি করে বড় দোকান আছে 10 বস্তা চাল বিক্রি করে এই যে বন্ধ করেন এরপর আসেন তাহলে এখন 10 বস্তা যে চাল বিক্রি হয় একটা মাসে ওর গুদামের মধ্যে অথবা দোকানের মধ্যে চাল আনছে হচ্ছে মাত্র 2 বস্তা কয় বস্তা চাল আনছে তাহলে আমার কাম্য মজুদ হচ্ছে কত বস্তা মানে আমাকে 10 বস্তা চাল রাখতে হবে কিন্তু আমি আনছি কয় বস্তা 2 বস্তা তাহলে এখন আসেন আমি যখন 2 বস্তা যখন চাল আনছি কোন একজন মানুষ আমার কাছে এসে বলবে যে কি আমাকে 3 বস্তা চাল দেন আমি ওকে চাল দিতে পারবো না কেউ একজন এসে বললো যে আমাকে মনে করো যে কি 1 বস্তা কাউকে বিক্রি করে ফেলছি এরপরে কেউ একজন এসে বলছে আমাকে 2 বস্তা চাল দেন ওকে চাল দিতে পারবো না তাহলে আমার খরিদ্দার আমার ক্রেতা বারবার আমার থেকে কি হয়ে যাবে হাত চার হয়ে যাবে ও আজকে আসছে চাল পায় নাই কালকে আসছে চাল পায় নাই পরশু আসছে চাল পায় নাই পরের দিন ও আর আসবে ও নতুন একটা দোকান খুঁজে নিবে ঠিক আছে আলটিমেটলি আমার ওই খরিদ্দারটা হাত চার হয়ে যাবে আমার মুনাফাটা কি হয়ে যাবে কমে যাবে তাহলে আমাকে কাম্য মজুদ স্তর চেয়ে কম যদি আমার কি রাখি মজুদ যদি স্টক রাখি তাহলে আমার খরিদ্দার হাত চারা হয় মুনাফা আমরা কম পাবো আবার এর উল্টাও হইতে পারে 10 বছর চাল রাখলাম আমার জন্য এনাফ আমি কি করছি থাক আগামী 5 বছরের একসাথে সবগুলো কিনে রেখে দিলাম 1000 বস্তা চাল আমি দোকানের মধ্যে কিনে রেখে দিলাম কোনো লাভ হবে হয় চাল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে
অথবা 1000 বস্তা চাল যখন আমি কিনছি, আমার সমস্ত প্রকার টাকাগুলো দিয়ে চালগুলো কিনে ফেলছি, সব টাকা চলে গেছে, চাল কিনে রেখে দিছি, আমার মূলধনকে আমি অলস করে রেখে দিছি, আমার মূলধনগুলো অলস হয়ে পড়ে আছে, আমি পরিচালন ব্যয়গুলো আর কি করতে পারবো না, সংগঠিত করতে পারবো না। দুইটা কথা এখানে বলা আছে, দেখেন পরবর্তী লাইনে বলা আছে, আবার কাম্য মজুদের স্তর তুলনায় মজুদ পণ্য অতিরিক্ত হলে প্রতিষ্ঠানের মূলধন অলস হয়ে থাকবে, যাতে প্রতিষ্ঠানের পরিচালনা কার্যাবলীতে ব্যাঘাত ঘটতে পারে। প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল এবং অবস্থা প্রকাশের জন্য মজুদ পণ্য মূল্যায়ন করা হয়। বছর শেষে যেই পরিমাণ পণ্য অবিক্রিত থেকে যায় তাই হচ্ছে কি সমাপনী মজুদ পণ্য। বিগত বছরের সমাপনী মজুদ পণ্য চলতি বছর কি হিসাবে কাজ করবে? প্রারম্ভিক মজুদ পণ্য হিসেবে কাজ করবে। মনে করেন আজকে যেটা আমার জন্য সমাপনী মজুদ পণ্য, মানে বছরের শেষ দিনে যেটা সমাপনী মজুদ পণ্য, বছরের শুরুর দিন সেটা কি যাচ্ছে গা? প্রারম্ভিক মজুদ পণ্য যাচ্ছে গা। এরপর আসেন, আমাদের এই অধ্যায় থেকে অঙ্ক করার জন্য আমার অনেকগুলো পদ্ধতি ছিল, কিন্তু আমার পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসা পদ্ধতি হচ্ছে কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা ফিও পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট বা লিভো পদ্ধতি, আর হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি অথবা এভারেজ অথবা ওয়েটেড এভারেজ মেথড। এখন এই 3টা পদ্ধতি থেকে আবার আমাদের মাঝখানেরটা নাই, লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি যেটা আছে এটা আমাদের পরীক্ষার মধ্যে নাই, এটা আমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই। আমাদের শর্ট সিলেবাস আছে মাত্র 2টা পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট আর হচ্ছে কি ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে আমাকে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে অবশ্যই 2টা পদ্ধতি থেকে আমাকে দিবে, খ নাম্বার একটা দিবে, গ নাম্বার একটা দিবে। যদি ভাগ্য ভালো হয় এখান থেকে 2টা প্রশ্ন পাবেন, ঠিক আছে। বিগত কয়েকটা বছর বোর্ড কোশ্চেন গুলোর মধ্যে যদি গ্রেডে দেখেন তাহলে অধিকাংশ বোর্ডের মধ্যে 2টা করে প্রশ্ন আসছে। তো আপনাদের আরো 2টা করে প্রশ্ন আসতে পারে। যদি 2টা প্রশ্ন আসে, আজকে ক্লাসে 2টা প্রশ্ন মানে 20 নাম্বার, গত ক্লাসে এবং এর আগের ক্লাসে 20 নাম্বার, 40 নাম্বার, জাস্ট এই 3টা ক্লাসে আপনি 40 নাম্বারটা গ্যাদার করতে পারবেন। এরপর আসেন, এখানে কয়টা লাইন আছে, লাইনগুলো মার্ক করে রাখেন। 1 নাম্বার দিয়ে লেখা আছে দেখেন, আগে আসলে আগে যায় পদ্ধতির ওখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে আছে, মালের মূল্য কমতে থাকলে এই পদ্ধতি কার্যকর হয়। মানে মালের মূল্য কমতে থাকলে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিটা কার্যকর হবে। মালের মূল্য কমতে থাকলে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিটা কার্যকর হবে। মালের মূল্য বাড়তে থাকলে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিটা কার্যকর হবে। একটু মার্ক করে রাখেন এগুলো। মালের মূল্য কমতে থাকলে লাস্ট ইন ফার্স্ট আউট, মালের মূল্য কমতে থাকলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মালের মূল্য বাড়তে থাকলে লাস্ট ইন ফার্স্ট আউট, মালের মূল্য খুব বেশি উঠানামা করলে কি হবে? ভারযুক্ত গড় পদ্ধতি। এইটা আমরা একটু মনে রাখতে হবে। যেমন দেখেন আপনার ঈদের সময় দেখবেন আপেল, মালটা এগুলোর দাম খুব বেশি উঠানামা করে, হঠাৎ করে দাম বেড়ে যায়, হঠাৎ করে দাম কমে যায়, তখন হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি মেনটেন করা হয়। আবার মালের মূল্য যদি দিন দিন যদি কমতে থাকে, বাংলাদেশে তো জীবনও কমে না, তাই ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি তেমন বেশি কার্যকর না, লাস্ট ইন ফার্স্ট আউটটা বেশি কার্যকর, মালের মূল্য আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর আসেন, 3টা লাইন আছে, 3টা লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মার্ক করে রাখেন। কৃত পণ্য ফেরত, কৃত পণ্য ফেরত, নিচের দিকে করে পাইছেন, কৃত পণ্য ফেরত, ক্রয় ফেরত, সরবরাহকারীকে ফেরত, সরবরাহকৃত ফেরত, ঘাটতি, পরিবহনে বিনষ্ট পণ্য, এগুলো কার মতো করে কাজ করবে? ইস্যুর মতো করে কাজ করবে। ইস্যুর মতো কিরকম করে কাজ করবে এখনো জানি না, একটু পরে শিখবো, পরে গিয়ে শিখবো। তবে নামগুলো একটু মনে রাখেন। নামগুলো কি বললাম? কৃত পণ্য ফেরত, ক্রয় ফেরত, সরবরাহকারীকে ফেরত, সরবরাহকৃত ফেরত, ঘাটতি, পরিবহনে বিনষ্ট পণ্য, সবগুলো কার মতো কাজ করবে? ইস্যুর মতো করে কাজ করবে। আবার বিক্রয় ফেরত, ইস্যু, তারপর হচ্ছে কি ইস্যুকৃত পণ্য ফেরত, বিক্রয় ফেরত অথবা হচ্ছে কারখানা হতে ফেরত, এগুলো কার মতো কাজ করবে? ইস্যুকৃত পণ্য ফেরত, তারপর হচ্ছে বিক্রয় ফেরত, কারখানা হতে ফেরত, এগুলো কার মতো করে কাজ করবে? ক্রয়ের মতো করে কাজ করবে। লাস্ট একটা লাইন বলা আছে, এটা ক নাম্বারে মাঝে মাঝে আসে, ঘাটতির পরিমাণ বের করার জন্য সূত্র আছে, ঘাটতি সমান সমান প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ পণ্য। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখতে হবে। এখন আসেন আমরা একটু ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এগুলো আমরা একটু অঙ্কের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। একটু ভালো করে খেয়াল করেন। সবাই তো আমরা মোটামুটি চিপস তো খাই সবাই, না? আচ্ছা ধরেন আপনি অনেক বড় একজন চিপস প্রেমী, ঠিক আছে, চিপস লাভার বলে আর কি রকম। আপনি কি করছেন? আপনি নিজে চিপস খাওয়ার জন্য বাসার মধ্যে মানে অনেকগুলো চিপস নিয়ে গেছেন, খাইছেন, হ্যাঁ, এরকম করতে করতে লাস্টে গিয়ে আপনার বাসার মধ্যে, আমরা যখন অঙ্ক শুরু করবো ওই সময় গিয়ে দেখতেছি বাসার মধ্যে আপনার 10টা চিপস আছে, যেগুলোর দাম কত টাকা করে? 10 টাকা করে। কত টাকা? 100 টাকা দামের, মানে আপনার একটা চিপসের দাম 10 টাকা করে কিছু চিপস আছে। এখন আপনি বলতেছেন না 10 টাকা দামের চিপস অনেক খাইছি, পেটের অবস্থা খারাপ হয়ে গেছে গা, আমি এখন নতুন করে কিছু চিপস কিনবো, 15 টাকা দামের চিপস খাবো এবার। তাহলে আপনি আরো 10টা চিপস বাসায় কিনে নিয়ে গেছেন, কত টাকা করে? 15 টাকা করে, 150 টাকা। তাহলে দেখেন আপনি যখন 15 টাকা দামে যে চিপস গুলো কিনছেন, তখন কি আপনার 10 টাকা দামের চিপস গুলোকে আপনি ফেলে দিচ্ছেন? ওগুলো আপনার বাসার মধ্যে আছে না এখনো? তাহলে বাসার মধ্যে এখন ওগুলো আছে, ওই 10 টাকা দামের চিপস, 10 টাকা দামের 10টা চিপস 100 টাকা, ওগুলো আছে। নতুন করে কয়টা চিপস কিনছি? 10টা চিপস কত টাকা করে? 15 টাকা করে, 150 টাকা। মনে করেন এটা হচ্ছে আমার জন্য পটেটো চিপস, আর এটা হচ্ছে মেরিডিয়ান চিপস আর কি। 15 টাকা মনে মেরিডিয়ান চিপস, 15 টাকা। মিস্টার টুইস মনে আরো বেশি মনে না, 20 টাকা। তাহলে মিস্টার টুইসের 20 টাকা হয়ে যাবে, তাই ওদিকে যাচ্ছি না। এখন আসেন আপনার বাসার মধ্যে আপনার বন্ধু বান্ধব এখানে কেউ একজন বেড়াইতে গেছে, একজন না 7 জন মিলে একটা গ্রুপ করে বেড়াইতে গেছে।
আর ওদেরকে কি দিবেন? প্রথমে ফর্মালিটিস মেনটেন করার জন্য চিপস দিচ্ছেন। চিপস যখন দিবেন আপনি কত টাকা দামে চিপস দিবেন? আপনি কি আপনার বন্ধু বান্ধবকে কি 10 টাকা দামে চিপস দিবেন নাকি 15 টাকা দামে চিপস দিবেন? এটা আপনার ইচ্ছার উপর নির্ভর, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর, ঠিক আছে? কেউ 15 টাকা নাই, সবাই 10 টাকা। দেখেন আপনি যে বন্ধু বা বান্ধবীর পাশে বসে আছেন সে আপনাকে 15 টাকা দামে চিপস দিবে না, সর্বোচ্চ 10 টাকা দিবে। যে এই দেখেন তাহলে ওরা হয়েছে এবার আওয়াজ বন্ধ করেন। 7 জন মিলে আপনার বাসায় বেড়াইতে গেছে, তাহলে আপনি 7 জনকে চিপস দিয়েছেন 10 টাকা দামে চিপসে দিচ্ছেন, তাহলে 10 টাকা দামের কয়টা চিপস দিয়ে দিচ্ছেন? আপনি 7টা দিয়ে দিচ্ছেন, 10 টাকা করে 70 টাকা চলে গেছে গা। 10টা চিপস ছিল, 7টা দিয়ে দিচ্ছেন, আর কয়টা আছে? 3টা, 10 টাকা করে কত টাকা? 30 টাকা। আর এই যে 15 টাকা দামে চিপস গুলো কোনো লস রয়েছে হয় না, তাহলে ওই 10 টাকা করে 15 টাকা করে 10টা চিপস 150 টাকা, এগুলো সব কি আছে? ঠিক আছে। এই 3টা লাইনে হচ্ছে আমার অঙ্ক। এইভাবে আমরা অঙ্কগুলো করে যাব। আমার আগে থেকে একটা ব্যালেন্স থাকবে, নতুন করে কোনো একটা কিছু কিনবো, কিছু জিনিস বিক্রি করব, এই জিনিসটা, এই 3টা লাইন যদি বুঝতে পারেন আর অঙ্কগুলো সবগুলো বুঝতে পারবে। এবার আসেন আমরা একটু অঙ্কের মাধ্যমে বুঝবো। সবাই খাতাকে বাঁকা করে একটা বড় করে একটা বক্স করবেন। বক্সটা হবে হচ্ছে 11টা কলাম হবে, 11টা কলাম। পরবর্তী পৃষ্ঠার মধ্যে বক্সের একটা ঘর আছে, দেখতে নিতে পারেন ওখান থেকে। আর বক্সটা করার সময় উপরে 3টা লাইন লেখার জন্য জায়গা রাখবেন। খাতার উপরে বাম পাশে 3টা লাইন হবে, ডান পাশে 3টা লাইন হবে। বাম পাশে 3টা লাইন হবে, ডান পাশে 3টা লাইন হবে। বাম পাশে 3টা লাইন, ডান পাশে 3টা লাইন লেখার মতো জায়গা রাখিয়েন। লাইনগুলো হবে হচ্ছে মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃফরমাইশ মাত্রা। বক্স হবে প্রথমে তারিখ। এই আবার কথা শুরু হয়ে গেছে গা। আপনাদের সাথে আমার সর্বোচ্চ আর দেখা হবে হচ্ছে একদিন। হ্যাঁ না আপনাদের সাথে অফিসিয়ালি হচ্ছে আগামীকাল হচ্ছে আমার জন্য শেষ ক্লাস। আগামীকালে হচ্ছে আপনাদের সাথে আমার জন্য অফিসিয়ালি শেষ ক্লাস, ঠিক আছে? সেটা আমি যদিও পরে বলতাম, একটু বলে ফেলি, হয়তো রাতে হয়তো আবার বলা হবে। সবাই একটু চেষ্টা করবেন আগামীকালের ক্লাসটা যেন মিস না করেন। এটা আমার কাছ থেকে একটা কি বলতেন, অনুরোধ বা রিকোয়েস্ট বলতেন, ঠিক আছে? আর যারা আসে নাই তাদেরকে একটু বলে দিবেন যেন ক্লাসের মধ্যে আসে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সাথে, এই ব্যাচের সাথে, এই কোর্সের জন্য, বা এই কোর্স আমাদের সাথে হয়তো আর দেখা হচ্ছে না, এই কোর্সের জন্য এখানে মানে আগামী ক্লাসটাই সমাপ্তি হিসাবে থাকবে। তো সবাই একটু চেষ্টা করবেন আগামী ক্লাসে থাকার জন্য। আগামীকালের ক্লাস মানে আগামীকালকে। হ্যাঁ আগামীকালের ক্লাস মানে হচ্ছে আগামীকালকে। একটা বক্স করে ফেলেন আগে ভাবে। বক্সের নামগুলো হচ্ছে তারিখ, বিবরণ, ক্রয়, একক, দর, টাকা। এখানে আসবে হচ্ছে ইস্যু, একক, দর, টাকা। আর হচ্ছে জের অথবা উদ্ধৃত, সেম, একক, দর, টাকা। কালকে আমরা ক্লাসের থেকে ক্লাস তো করবো। কালকে আমার যেটা প্ল্যানিং আছে মোটামুটি সপ্তম অধ্যায় যেটা আছে মোটামুটি একটু সবাইকে একটু আন্দাজ দিব, আইডিয়া দিব। যদিও আগে বলছি সপ্তম অধ্যায় পরীক্ষার মধ্যে আসছে না করার চেষ্টা করিয়েন, তা ওটা নিয়ে একটু আইডিয়া দিব। এবার অনেক কিছুক্ষণ গল্প করবো, মানে ধরেন 10-15 মিনিট গল্পের জন্য সময় রাখবো। না ক্লাস নাই। এরপর আমি ব্যস্ত হয়ে যাবো গা। আমার হচ্ছে আমার নিজের পরীক্ষা হচ্ছে রবিবার থেকে আমার পরীক্ষা শুরু হবে, তো আমাকে তখন আরো ভয় পাচ্ছিল না, ওই জন্য আমি চাচ্ছিলাম আর্লি শেষ। নাহলে আপনার সাথে সোমবার একটা ক্লাস ছিল, ওই সোমবারের ক্লাসটা এখন এই যে এদিকে ঢুকে গিয়ে সেটা শেষ হয়ে যাচ্ছে আর কি। বক্স করা শেষ। আমরা একটু একটা অঙ্কের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করবো। সবাই একটু 2 নাম্বার অঙ্কটার মধ্যে একটু আসেন। 2 নাম্বার অঙ্কটার মধ্যে একটু আসেন। 2 নাম্বার যে অঙ্কটা আছে 2 নাম্বার অঙ্কটার মধ্যে একটু আসেন। আজাদ লিমিটেড পাইছেন? আগে প্রশ্নগুলো পড়ে ফেলি। ক নাম্বারে বলছে মাসের শেষে ঘাটতি এককের পরিমাণ, ওটা আমরা পরে গিয়ে বের করবো, সহজ বিষয়, পরে গিয়ে আরামসে করতে পারবো। খ নাম্বারে বলতেছে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো, তাহলে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউটের মাধ্যমে মাল খতিয়ান এখন তৈরি করব। আর গ নাম্বারে বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। এরপরে প্রশ্নময় দিয়ে আছে দেখেন, ডিসেম্বর মাসের 1 তারিখ প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে আছে, ক্রয় দিয়ে আছে, ইস্যু দিয়ে আছে, ইস্যু দিয়ে আছে, সমাপনী মজুত পণ্য দিয়ে আছে। একটা কথা মনে রাখবেন, ইস্যুর পাশে যদি কোনো টাকা দেয়া থাকে ওই টাকার কোনো মান থাকবে না, ওই টাকার কোনো ভ্যালু থাকবে না, ওই টাকাকে জীবনে আমি কাউন্ট করতে পারবো না। ইস্যুর পাশের কোনো দর যদি দেয়া থাকে ওই দরের কোনো দাম থাকবে না।
ইস্যুর পাশে দরের কোনো দাম থাকবে না। সবসময় ক্রয়ের পাশে টাকাটা, প্রারম্ভিক জারের পাশে টাকাটাকে আমরা প্রাধান্য দিব, ইস্যুর পাশে দিব না। একটু করে আপনাদেরকে দেখাই 7 নাম্বার যে অঙ্কটা আছে, 7 নাম্বার অঙ্কটা একটু দেখেন। ওখানে আছে কারখানায় পণ্য ইস্যু, মানে ইস্যুর পাশে, আচ্ছা না ওখানে দর দেওয়া নাই, এখানে কোনো অঙ্কের মধ্যে দর দেওয়া নাই। কিছু কিছু অঙ্কের মধ্যে দেখবেন দর দেওয়া থাকে, যদি দর দেওয়াও থাকে ওই দরের কোনো কি হবে না, কাজ হবে না, এটা মনে রাখবেন, ঠিক আছে। আসেন এবার আমরা একটু অঙ্কটা করব। অঙ্কটা আমি করব 3 লাইন, বাকি অঙ্কগুলো আপনারা করবেন। আমি জাস্ট 3টা লাইন করব, ওই 3টা লাইন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই 3টা লাইন বুঝলে বাকি অঙ্কটা আপনি পারবেন। আর এই ওদের সবারই ক্লিয়ার আছে মোটামুটি, ঠিক আছে। একটু আসেন, প্রথমে 1 তারিখে আপনাকে যেটাই বলা থাকুক না কেন, যেই পদ্ধতি বলা থাকুক না কেন এবং যেটাই বলা থাকুক না কেন, সবসময় আমরা তারিখটা লিখে এখানে কাকে লিখবো, প্রারম্ভিক মজুদ। সবসময় আমরা এখানে কাকে লিখবো, প্রারম্ভিক মজুদ। দেখেন 1 তারিখে আপনি 2 নম্বর অঙ্কটা করতেছি। 1 তারিখে আপনাকে যাই বলা থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, আপনি 1 তারিখে তারিখটা দিয়ে প্রথমে লিখবেন প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ দিয়ে কত একক আমরা পণ্য ক্রয় করছি দেখেন, কত একক ছিল একটু দেখেন তো। 500 একক কত টাকা করে, 10 টাকা করে। প্রারম্ভিক মজুদ মানে কি, মানে টাকাগুলোকে আমার, মানে পণ্যগুলোকে আমি কিনে আনছি, পণ্যগুলোকে আমি বিক্রি করতেছি নাকি আমার হাতে আছে, তাহলে এগুলো আমার জন্য ক্রয় না, এগুলো আমার জন্য ইস্যু না, এগুলো আমার জন্য কি জের অথবা উদ্ধৃত। তাহলে আমরা জের অথবা উদ্ধৃতের ঘরে গিয়ে লিখবো কত একক, 500 একক 10 টাকা করে, দুইটাকে গুণ করে টাকার মধ্যে বসাবো, কত টাকা। আমাকে একটু বলেন এই প্রথম লাইনে কারো কোনো সমস্যা আছে কিনা। 3টা লাইন বলছি, 1টা লাইন শেষ। কি করছি, যেই পদ্ধতি বলা থাকুক না কেন, যাই বলা থাকুক না কেন, সবগুলো পদ্ধতির মধ্যে প্রথমে 1 তারিখ দিয়ে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য লিখে যে টাকাটা দেওয়া থাকবে ওটাকে আমরা জেরের বক্সের মধ্যে, উদ্ধৃতের বক্সের মধ্যে লিখবো। যত একক যত টাকা করে বলছে গুণ করে বসাই দিব, 1টা লাইন শেষ। এরপরে কি বলা আছে একটু দেখেন তো। 5 তারিখ কি করছি, ক্রয় করছি, কত একক পণ্য ক্রয় করছি। ক্রয় করলে আগে আমরা ক্রয়ের মধ্যে একবার লিখবো, ক্রয়ের মধ্যে 700 একক কত টাকা করে, 12 টাকা করে, 8,400 টাকা। 700 একক 12 টাকা করে, 8,400 টাকা। একটু খেয়াল করেন, আপনি আগে থেকে আপনার গুদামের মধ্যে পণ্য আছে 500 একক, নতুন করে পণ্য কিনছেন কত, 700 একক। আগের গুদামের 500 একক কি গায়েব হয়ে গেছে, ওগুলো আছে না। তাহলে এখন যেই তারিখে পণ্যটা আমরা ক্রয় করব, ওই তারিখে ক্রয়টা তো একবার ক্রয়ের মধ্যে লিখবো, আর একবার ওটাকে কোথায় লিখতে হবে, ব্যালেন্সের মধ্যে লিখতে হবে। ব্যালেন্সের মধ্যে কিভাবে লিখবো একটু দেখেন। যেই তারিখে পণ্য ক্রয় করছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই তারিখে পণ্য ক্রয় করছি এর আগের তারিখে, যেই তারিখে পণ্য ক্রয় করছি এর আগের তারিখে ব্যালেন্সের করে যা থাকবে তা হুবহু নিচে নামাই দিব। যেই তারিখে পণ্য ক্রয় করছি এর আগের তারিখে ব্যালেন্সের করে যা থাকবে তা হুবহু কি করব, নিচে নামাই দিব। তাহলে হুবহু সেম নিচে নামাই দিলাম। এবং নতুন করে যেটা ক্রয় করছিল কোথায় বসাবো, এর নিচের লাইনে বসাবো। নতুন করে যেটা ক্রয় করছিল কোথায় বসাবো, এর নিচের লাইনে বসাবো। এরপরে দেখেন আমি মনে করেন এর পরের তারিখে আরেকটা ক্রয় করলাম, আরো একটা জিনিস ক্রয় করছি, তাহলে তখন আমরা কি করব, এই দুইটা লাইনকে এখানে কি করব, আবার হুবহু সেম নিচে নামাই দিব। নতুন করে যেটা ক্রয় করছিল কোথায় লিখবো, নিচে লিখবো। আর একটা জিনিস ক্রয় করছি, তাহলে 3টা জিনিস আবার নিচে নামাই দিব, নতুন করে একটা লাইন যোগ করবো। তাহলে বারবার এরকম করে আসবে যদি ক্রয় করে থাকি, ঠিক আছে। তাহলে ক্রয় করলে কি করবো আমরা, যেই তারিখে ক্রয় করছি এর আগে তারিখে ব্যালেন্সের করে যা আছে তা হুবহু নিচে নামাই দিব। নতুন করে যেটা ক্রয় করছি ওটাকে নিচে লাইনে লিখবো। এই দুইটা লাইনে কারো প্রশ্ন আছে, এই দুইটা লাইনে কারো প্রশ্ন আছে। এরপর আসেন, এরপরে 5 তারিখের পর আপনাকে বলছে 8 তারিখ। 8 তারিখ আমি কি করছি, ইস্যু করছি। ইস্যু করা মানে কি করা, বিক্রয় করা। তাহলে আমি বিক্রি করতেছি কত একক, 600 একক। এখানে সে ঝামেলা আছে। আমাদের পদ্ধতিটা কোন পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। এখন ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি, আগের মাল আগে কি করতে হবে, বিক্রি করে দিতে হবে। তাহলে এখন আসেন, আমার এখানে মালামাল আছে কতটুকু, প্রথমে আছে 500 একক, এরপর আছে কত, আগে কত একক, 500 একক, পরে কত একক, তাহলে আমাকে বিক্রি করতে হচ্ছে কত একক। তো আমাকে আগে কি 600 একক কি আছে, আগে কত আছে, তাহলে আগের গুলো আগে আমাকে কি করতে হবে, বিক্রয় করে দিব। আগে আমরা এই যে ইস্যুর মধ্যে লিখতেছি 500 একক যত টাকা করে বলছে 10 টাকা করে কত টাকা, 5,000 টাকা বিক্রি করে দিলাম। আমাকে টোটাল বিক্রি করতে বলছিল কত একক, 600 একক। আমি বিক্রি করছি এখনো কত একক, করি নাই কত একক। এখন আসেন এই 500 একক গুলো কি আর আছে, নাই। তাহলে এগুলো বিক্রি করে দিয়েছি, যে বিক্রি করেছি এগুলো আর নাই। তাহলে আর কত একক আছে, 700 একক। 700 একক আমি কত একক দিব, 100 একক। কত টাকা করে, 12 টাকা করে, 1,200 টাকা। 500 এককে যা ছিল তা সেল করে ফেললাম। 700 একক থেকে 100 একক আমি বিক্রি করে ফেলছি। আর কত একক আছে, 600 একক। কত টাকা করে, 12 টাকা করে, 7,200 টাকা। এটার মধ্যে কারো প্রশ্ন আছে, এটাতে কারো প্রশ্ন আছে, নাই। না থাকলে বাইরে করে আপনারা নিজেরা পারবেন। এই 3টা লাইন যদি বুঝে থাকেন সেম একই ছেলে বাকি 3টা লাইন করে যান। আপনারা নিজেরা আপনাদেরটা আপনারা করেন, আমারটা আমি করতেছি। যদি না বুঝেন এদিকে তাকান, আর বুঝলো তো আলহামদুলিল্লাহ। তারপরে 8 তারিখের পর কয় তারিখ, 15 তারিখ আমরা আবার কি করছিলাম,
ইস্যু করছিলাম কত একক, হ্যাঁ 500 একক, ওখানে আছে 600 একক, কোনো ঝামেলা নাই, ওখান থেকে 500 একক বিক্রি করেছি 12 টাকা করে, 5 12 60, 6000 গেছে গা। 600 থেকে 500 চলে গেলে বাবা আর 112 টাকা করে 1200 টাকা। এরপরে সেম আমরা করে করে যান। 20 তারিখ ক্রয় করছিলাম 500 না 1000 একক, 14 টাকা করে, 14000 টাকা। যারা বুঝেন নাই ক্রয়েরটা একটু আবার দেখতে পারেন। যখন ক্রয় করছি তখন বলছিলাম এর আগের তারিখে ব্যালেন্সে যা থাকবে নামাই দিব। এই যে ক্রয় করছি এই তারিখ, এর আগের তারিখে ব্যালেন্সে কি কি আছে, 112 1200, যেটা ক্রয় করছি এটাকে নিচে নতুন করে লিখবো 1000 14 14000। এরপর 22 তারিখ ইস্যু করছি 900 একক, আগে থেকে ছিল 100 একক, আগের 100 একক আগে চলে যাবে, নতুন করে নিব 800 একক, এখান থেকে পাবো 1200, 11200, এখানে পাবো আর কত 200 একক, 14 টাকা করে, 2800। 25 তারিখ আবার ক্রয় করছি 500 একক, 15 টাকা করে, 7500 টাকা। 200 একক, 14 টাকা করে, 2800 টাকা। 500 একক, 15 টাকা করে, 7500 টাকা। 25 তারিখ পর্যন্ত করেন, এরপরে একটা ঝামেলা আছে, ঝামেলা আমাকে বুঝাই দিতে হবে। আগে 25 তারিখ পর্যন্ত করে আসেন। 25 তারিখের পর একটা ঝামেলা আছে, আমি বুঝাই দিব, আগে 25 তারিখ পর্যন্ত একটু করেন। আমরা ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস করতে যাচ্ছি মার্কেটিং। মার্কেটিং ক্লাস কেন? মার্কেটিং ক্লাস কেন? মার্কেটিং ক্লাস নেয় কে? সালমান ভাই মাইয়া তো নেয় না, তুই এত খুশি কেন যাচ্ছিস? কোনো মাইয়া তো নেয় না, এত খুশি কেন যাচ্ছিস? হ্যাঁ পিছনেরটা কি বলেন, অফ করে দিলে আমার জন্য ভালো। 25 তারিখ পর্যন্ত করা হয়েছে, তাড়াতাড়ি লিখেন, হাত সালে লিখেন। আমার কার্ড এখানে কে ছিল? কথা মাতিয়েন না। একটু হাত চালাই করেন, আমাদের আর একটা অঙ্ক করতে হবে, এরপরে যাবো এরপরে যাচ্ছি। আমাকে 25 তারিখে বলতেছে, আমাকে 25 তারিখ এসে বলতেছে যে আপনি, সরি 25 তারিখ না 31 তারিখ, 31 তারিখ আপনাকে বলতেছে সমাপনী মজুত পণ্য রাখতে হবে কত একক, 600 একক। সমাপনী মজুত পণ্য মানে বছরের শেষ দিনে আপনার হাতে পণ্য যাবে 600 একক। এখন বছরের শেষ এসে আপনার হাতে পণ্য আছে কত, 700, রাখতে হবে কত, 600। বেশি আছে না কম আছে? বেশি আছে। যদি বেশি থেকে থাকে তখন আমাকে এটা কি করতে হবে, কমায় দিতে হবে। কিভাবে কমাবো? ক্রয় করলে কমবে নাকি বিক্রয় করলে? বিক্রয় করলে। তাহলে এখন বিক্রয় করবো মানে ইস্যু করবো, কত একক কমাইতে হবে, 100 একক। কত টাকা করে কমাবো? যেহেতু প্রতিটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই কত টাকা করে কমাবো, 14 টাকা করে, 1400 টাকা। তাহলে আমার 200 একক থেকে 100 একক চলে গেছে, আর কত একক আছে, 100 একক, 14 টাকা করে, 1400 টাকা। এই 500 এককের মধ্যে কোনো ঝামেলা হয় না, এগুলো যেমন ছিল তেমনই থেকে গেছে। 500 একক 15 টাকা করে, 7500 টাকা। জোর করে, কথা একটু শুনবেন, জোর করে আমি যে 100 একক কমাই দিছি, জোর করে যে আমি 100 একক কমাই দিই, তো কোনো বিক্রি করতে ওরা বলে নাই, তা আমি নিজে থেকে জোর করে 100 একক কমাই দিছি। যে জিনিসটা আমরা জোর করে কমাই দিব ওটার নাম দিব কি আমরা, ঘাটতি। ওটার নাম দিব কি,
ঘাটতি। এরপরে এখন যে কাজটা করবে এটা অপশনাল, যদি মন চাই করবে, নাহলে করার দরকার নাই। 31 তারিখ দিয়ে আরেকটা লাইন লিখবো আমরা, সমাপনী মজুদ। সমাপনী মজুদ লিখে লাস্টে এসে একক গুলাকে যোগ করে জেড টেনে দিব, টাকাগুলাকে যোগ করে জেড টেনে দিব, দরের ঘরে কোনো কাজ করব না। এটাই আমার অঙ্ক। তুলে নেন, কারো প্রশ্ন থাকতে পারে। যদি বাড়াইতে হইতো, জোর করে বাড়ালে ঘাটতি জায়গা হবে কি উদ্ধৃত্ত, ঘাটতি জায়গা হবে উদ্ধৃত্ত, আর টাকার বসাতাম ক্রয়ের করে। জোর করে বাড়াইলে হচ্ছে ক্রয়ের করে, কমাইলে হচ্ছে কিসের করে, বিক্রয়ের করে বা ইস্যুর করে। হ্যাঁ হ্যাঁ, আগেরটা ফার্স্ট টাইম মানে আগেরটাই যেতে হবে না, ওর জন্য আগেরটাই যাবে। হ্যাঁ ওখানে শেয়ার অধিকার অঙ্গগুলোতে যখন 80 বছর বলে তখন আমরা সম্পত্তিগুলোকে লিখি, তারপরে শেয়ার মার্কেটে দায় মালিকানা তখন লিখি পুরো মূল্যের সাথে আমাদের কাজ করি না। যখন ওই সুবিধা আদায় করবো মূল্য একসাথে লিখে দিই, আমি কি না, ওটা একসাথে লিখবো না, দরকার না, একসাথে লিখবো। ইস্যুকেটিভ লিখে আদায় করে একসাথে লিখে দেবো। তুলে নেন, কারো প্রশ্ন থাকলে একটু বলেন। যেদিন প্রথম দেখেছি তোমাকে জোড়বাদী, হ্যাঁ কি লিখছে, জোড়বাদী মেনেছিলাম, কি কি লিখছে বলছিলাম না, আপনাদের বেঞ্চের মধ্যে আপনাদের কত কাব্যিক কথা ফুটে ওঠে। হ্যাঁ লেখা শেষ, এটা তোলা শেষ। কারো প্রশ্ন আছে, কোন লাইন বুঝেন না এমন আছেন? কেউ একটু দেখেন, তাও আমি একটু ঘাটতির বিষয়টা একটু বুঝে দিচ্ছি। আবার 25 তারিখ আমার অঙ্ক শেষ, এরপর এসে আপনাকে বলতেছে হচ্ছে কি যে আপনি সমাপনী মজুদ পণ্য রাখতে পারবেন 700 একক। আমি যোগ বিয়োগ করে দেখতেছি আমার কাছে আছে 600 একক, বলতেছে না রাখতে পারবেন 700 একক। আমার যোগ বিয়োগ করে পাচ্ছি 700 একক, বলতেছে রাখতে পারবো 600 একক। তখন আমি 100 একক জোর করে কমাই দিচ্ছি, যে 100 একক জোর করে কমাই দিব সেটা নাম দিব আমরা কি, ঘাটতি। যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই আগের দরটাকে নিলাম, মাইনাস প্লাস করার পরে লাস্টের লাইনটা অপশনাল, মন চাইলে লিখবেন আর লেখার দরকার নাই। সমাপনী মজুদ পণ্য দিয়ে লাস্টের লাইনটা মন চাইলে লিখবেন আর লেখার দরকার নাই। কারো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। এই পদ্ধতির মধ্যে কারো প্রশ্ন আছে? যদি দুইটা প্রশ্ন যদি আসে, এই পদ্ধতি থেকে দুইটা অঙ্ক করতে বলবে, এই পদ্ধতি থেকে দুইটা অঙ্ক, যদি দুইটা প্রশ্ন যদি এসে থাকে। কারো প্রশ্ন আছে? নাই, না থাকলে সেম একই স্টাইলে আরেকটা বক্স করেন, আমরা এখন ভারযুক্ত গড় পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। সেম একই স্টাইলে আরেকটা বক্স করেন। কথা না, উপরে জায়গা রাখতে হবে সব সময়। বাম পাশে 3টা লাইন, ডান পাশে 3টা লাইন, বাম পাশে 3টা লাইন, ডান পাশে 3টা লাইন অবশ্যই লিখতে হবে। তাড়াতাড়ি একটা বক্স করে ফেলেন। আমার বক্স করা হয়ে গেছে গা। হ্যাঁ এগুলো না দরকার না, এগুলো সেম থাকবে। বক্স করা শেষ, তাড়াতাড়ি করেন। ভারযুক্ত গড় পদ্ধতিটা অনেক বেশি সহজ। ফিফোর জায়গায় ভারযুক্ত গড় পদ্ধতি হবে, ফিফোর জায়গায় ভারযুক্ত গড় পদ্ধতি লিখো। আমাদের পরীক্ষায় শর্ট সেল আছে নাই, এটা আপনাদের ওমেন কলেজ, মহসিন কলেজ, কাবাসগোলা কলেজ, সিটি কলেজ এগুলোর মধ্যে অবশ্যই দিবে টেস্ট পরীক্ষার মধ্যে লিখো। জীবনে যদি এসএসসি পরীক্ষায় পান তাহলে আমার আসে বলিয়েন, জীবনে পাবেন না, দিবে বললাম তো। ওটা জাস্ট ওইখানে টেস্ট পরীক্ষার মধ্যে দেয়। এখন এটা কেন দেয় সেটা জানি না, দুইটা কারণে দিতে পারে। একটা হচ্ছে মানে প্রশ্নের মানে একটু ঘুরাই ফেসাই দেওয়ার জন্য দিতে পারে, আর একটা কথা হচ্ছে হয়তো বিগত বা শর্ট সিলেবাস সম্পর্কে আইডিয়া নাই, এটা হতে পারে। তবে আইডিয়া না থাকার তো কথা না, ঠিক আছে, সবারই তো আইডিয়া, সবগুলো স্যারই তো আইডিয়া থাকার কথা, কিন্তু তাও কেন এটা জানি না।
ওটা তো জাস্ট উল্টাই দিলে হয়ে যাবে, আগেরটা আগে বিক্রি করছি, এখন বিক্রি করছে, পরেরটা আগে বিক্রি করলে যাবে। এই বক্স করা শেষ। সেম অঙ্কটা একটু আমরা আবার দেখানো যে আমি আগে একটা কথা বলছিলাম, 1 তারিখে আমার যেটাই বলা থাকুক না কেন, যেই পদ্ধতি বলা থাকুক না কেন, 1 তারিখে আমরা প্রথমে লিখে নেব 2020 সাল ডিসেম্বর মাসের 1 তারিখ প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে টাকাটা আমরা সরাসরি কোথায় বসাবো? ব্যালেন্সের ঘরে বসাবো। কত একক ছিল? 500 একক। কত টাকা করে? 10 টাকা করে। কত টাকা? 5000 টাকা। কথা বলিয়েন না, এটাও সেম 3টা লাইন বুঝেন, বাকিগুলো আপনারা করবেন। এখন আসেন, এই অঙ্কগুলো করার জন্য আপনাকে 3টা স্টেপ একটু মেনটেন করতে হবে। ভারযুক্ত গড় পদ্ধতি করার জন্য কয়টা স্টেপ মানতে হবে? 3টা স্টেপ। কি কি দেখেন? 1 নম্বরে আপনাকে একক বের করতে হবে, 2 নম্বরে আপনাকে টাকা বের করতে হবে, 3 নম্বরে আপনাকে কি বের করতে হবে? দর বের করতে হবে। তাহলে আমরা এককটা কেমনে বের করব? একক আর একককে যোগ করে দিলে কি পেয়ে যাবো গা? একক পেয়ে যাবো গা। টাকাটা কেমনে বের করব? টাকা যোগ টাকা করে দিলে কি পেয়ে যাবো গা? টাকা পেয়ে যাবো গা। দরটা কেমনে বের করব? টাকাকে কি দিয়ে ভাগ করব? একক দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে আমাকে ভারযুক্ত গড় পদ্ধতি বললে এটা এই জিনিসটা কখন করব? ব্যালেন্স বের করার সময়। ব্যালেন্স বের করার সময় আমাকে এই কাজটা করতে হবে। ভারযুক্ত গড় পদ্ধতিতে ব্যালেন্স বের করার সময় 3টা কাজ করতে হবে। প্রথম কাজ একক বের করা, 2 নাম্বার কাজ হচ্ছে কি বের করা? টাকা বের করা, 3 নাম্বার কাজ হচ্ছে কি বের করা? দর বের করা। লিখলাম আমরা। এখন আসেন, 5 তারিখে এসে বলতেছে ক্রয় করছি 700 একক 12 টাকা করে 8400 টাকা লিখলাম। আমরা এর আগে যে পদ্ধতিটা করলাম ওখানে কি বলছিলাম? আমরা যদি ক্রয় করে থাকি ব্যালেন্সের করে কিভাবে বসাইছিলাম? এর আগে যা ছিল তা হুবহু কি করছিলাম? নিচে নামাইছিলাম। নতুন করে যেটা ক্রয় করছি ওটাকে নিচে লাইনে লিখছিলাম, কিন্তু এখন এটা করব না। এখন কি বলছিলাম? ব্যালেন্সের করে বের করার জন্য প্রথম কাজ কি বের করব? একক। এককটা কেমনে বের করব? একক আর একককে যোগ করে দিব। এখানে কত একক? 500। এখানে কত একক? 700। 500 আর 700 যোগ করলে কত হবে? 1200। এখানে কত টাকা? 5000। এখানে কত টাকা? 8400। তাহলে যোগ করলে কত হবে? 13400। দরটাকে কেমনে বের করব? এককটাকে ধরে টাকাটাকে কত দিয়ে ভাগ করব? একক দিয়ে ভাগ করব। 13400 ভাগ 1200 কত আসে দেখেন? 13400 ভাগ 1200 11.16 অথবা 17, যার যেটা মন ওটাই লিখতে পারেন। ঠিক আছে, 16, 17 যে কোনো একটা লিখতে পারেন। দশমিকের কারণে মানটা একটু এদিক ওদিক হবে। আপনি একটু গুণ করে দেখেন, 1200 গুণ 11.16 জীবনও 13400 আসবে না। জীবনও 13400 আসবে না। এর চেয়ে আরো কি আসবে? কম আসবে। আবার আপনি গুণ করে দেখেন, 1200 গুণ 11.17 জীবনও 13600 আসবে না, 13600 আসবে, 4 টাকা বেশি আসবে। ঠিক আছে, একটু বেশি অথবা কি আসবে? কম আসবে। তো ওটা হচ্ছে দশমিকের জন্য হয়, এটার জন্য কোনো ভুল ধরা হয় না, ওটার জন্য কোনো মাথা ব্যথা নিয়েন না। আমার মূল কাজ আগে একক বের করব, একক একক যোগ করে একক, টাকা টাকা যোগ করে টাকা, টাকাকে একক দিয়ে ভাগ করে কি বের করব? দর বের করব। কারো প্রশ্ন থাকলে একটু বলেন এটাতে। 2 নাম্বার লাইনে কারো প্রশ্ন আছে? এরপরে যাই, ইস্যু করছি কত একক? ইস্যু করছি 600 একক। কত একক? এখন আগের পদ্ধতির মধ্যে আগে একটা টাকা ছিল, পরে একটা টাকা ছিল, তাই আগেরটা পরেরটা চিন্তা করতে হয়েছিল। এখানে কি আগে পরে টাকা আছে? আচ্ছা, আগের যে পদ্ধতিটা করছিলাম ওটার মধ্যে হচ্ছে আমার আগে একটা টাকা ছিল, পরে একটা টাকা ছিল, তাই আমাকে আগে পরে চিন্তা করতে হয়েছিল। এখানে কি আগে পরে কোনো টাকা আছে? নাই। তাহলে এখানে আমার একটা টাকা আছে, ওখান থেকে আমি বিক্রি করব। কত একক বিক্রি করব? 600 একক। তাহলে আমরা এখানে এসে লিখবো 600 একক। কত টাকা করে বিক্রি করব? যা আছে ওই যে ওখানে যা আছে তা 11.16 গুণ করে দেন কত মান একটু দেখেন। 6696 6696। এবার আবার ব্যালেন্স বের করব। ব্যালেন্স বের করতে আমাকে আবার সেম কাজ, 1 নাম্বার একক বের করব, 2 নাম্বার টাকা বের করব, 3 নাম্বারে দর বের করব। এখন আসেন, এখন হচ্ছে আমি পণ্যটাকে ক্রয় করছি না বিক্রি করছি? বিক্রি করলে আমার গুদামের মধ্যে মালামাল আসবে নাকি চলে যাবে? চলে গেলে যোগ করবো নাকি বিয়োগ করব? তাহলে এখন একক বের করবো কিভাবে? একক থেকে একক কি করে দিব? মাইনাস। 1200 থেকে 600 চলে গেলে কত হবো? 600। টাকা থেকে টাকাকে মাইনাস করে দিব। 13400 থেকে 6696 চলে গেলে কত হবো? 6704। হ্যাঁ, 6704। 6704 কে 600 দিয়ে ভাগ করে দিলে কত হবো? 11.17। 11.17 এরকম করে আমার করে আসতে হবে। এরপর ওগুলো দেখি সেম নিজেরা আস্তে আস্তে আবার করে দেন, সেম আগের মতো করে দেন, অথবা চাইলে একসাথে করবে, এটা বেশি বড় নয়। ইস্যু করছি আবার কত একক? 500 একক। ওই যে 11.17 টাকা করে গুণ করে দেন কত মান একটু দেখেন, একটু গুণ করেন। 500 গুণ 11.17 কত আসে? 5585 মাইনাস করে দিই। 600 থেকে 500 চলে গেলে পাবো 100। 6704 থেকে 5585 মাইনাস করলে 6704 থেকে 5585 মাইনাস করলে 1119।
19, এটা কেটে দিয়ে ভাগ করলে 11.19। এবার আবার ক্রয় করছি, 100 আর 1000 যোগ করলে পাবো 1100 বা 1100। 14,000 এর সাথে এটাকে যোগ করলে পাবো 15,119। 15,119 কে 1100 দিয়ে ভাগ করলে পাবো কত? 13.74। আবার ইস্যু করছি 900 একক ইস্যু করছি, 13.74 করে গুণ করে দেন। 900 গুণ 13.74, 12,366। মাইনাস করে দিই, 1100 থেকে 900 চলে গেলে পাবো 200। 15,119 থেকে 12,000 এটা চলে গেলে 2,753 কেটে দিয়ে ভাগ করলে 13.76 নাকি 13.76। আবার যোগ করি, আবার আসেন 500 আর 200 যোগ করলে 6 7 7 700 লিখতে পারেন, সমস্যা নাই, 700 হলে বেশি বড় যাবে না। 700, 500 আর 200 যোগ করলে পাবো 700, 7,500 আর 2,700 এটাকে যোগ করলে পাবো কত? 10,253। হ্যাঁ 6 7 না না না, জীবনও লেখা যাবে, কেমন লিখবেন? এত টাকা বড় কেমনে পার্থক্য করবেন? 14.74 নাকি 7 5 7 5 7 তো বেশি হয়ে যাচ্ছে মনে হয়, 4 7 না আসার কথা মনে হয়। আবার দেন তো, এই কথা না, 10,253 6 4, হ্যাঁ এটাই বলছি 6 4। এরপরে ঘাটতি সেম আবার আগের মতো 100 একক বিক্রি করে দিতে হবে। 14.64 করে 1,464 মাইনাস করে দিলে পাবো 600 একক কত টাকা? 8,789 ভাগ করে দিলে পাবো 14.64। এরপর লাস্টের লাইনটা আগের মতো লিখতে মনে হয় লিখবো, নাহলে লেখার দরকার নাই। একক গুলাকে লিখে জেড টেনে দিব, টাকা গুলাকে লিখে জেড টেনে দিব, দরের মধ্যে কোনো কাজ করার দরকার নাই। তুলে নেন, কারো প্রশ্ন থাকলে বলতেছি, আগে পরে তুলে ফেলেন। প্রথম 3টা লাইন বুঝলে বাকিগুলো অটোমেটিক পারবেন। প্রথমে 3টা লাইন হচ্ছে মেইন, ওই প্রথম 3টা লাইন বুঝলে বাকিগুলো অটোমেটিক পারবেন। তুলে নেন। আগের মাল আগে বিক্রি করে দিল, তো এখানে সেম আগের মাল আগে বিক্রি করে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আগের মাল আগে বিক্রি করে দিল না? হ্যাঁ এখানে খুশি না? আগেরটা 200 একক আগে ছিল না, 100 একক বিক্রি করে দিয়েছি না, আর 100 একক আছে। এখানে তো পুরোটা বিক্রি করে দিল। এখানে পুরোটা তো আমার তো বিক্রি করতে বলছিল বেশি, 600 একক বিক্রি করতে বলছে, আমার আছে কত 500, তাই রোজ পুরোটা চলে গেছে গা। এখানে আমাকে 900 একক বিক্রি করতে বলছে, আগে ছিল 100, তাই 100 একক পুরোটা গেছে গা। এখানে আমাকে আছে 200 আগে বিক্রি করতে বলছে, 100, তাহলে আরো 100 তো আছে, ওই জন্য দেখাচ্ছি এগুলো তো পুরোটা চলে গেছে। হ্যাঁ 5 3 5টা আগের মাল আগে চলে যাবে। তুলে নেন। কথা না, মোহাম্মদ সাদ্দাম হোসেন টিটু, হ্যাঁ উনি থাকে, উনি কলেজের স্কুলের মধ্যে একটু গ্যাপ পাইতো, ওই কারণে। তুলে নেন, কারো প্রশ্ন থাকলে একটু বলেন। আগামী ক্লাসে শীট দিতাম না, তো যাদের কাছে বই আছে তারা বই নিয়ে আসবেন, ঠিক আছে?